লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরি চ্যানেলের আজকের এপিসোড। পুরো সময়টা আপনাদের সাথে আছি আমি আরজে নীল। লিসেনার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের একজন ট্রাক ড্রাইভার ভাই আলাউদ্দিনের জীবনের ভয়ঙ্কর রোমাঞ্চকর একটি ঘটনা নিয়ে। লিসেনার্স, পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা। তার পরতে পরতে ছড়িয়ে আছে নানা রহস্য। মানুষের জীবনটাই সবচেয়ে বড় রহস্যের নাম। আর রহস্যময় জীবনের সবচেয়ে বড় রহস্যের নাম হচ্ছে ভালোবাসা। সে ভালোবাসা না মানে আইন, না মানে জাতি, ধর্ম, বর্ণ, না মানে নিষেধ, বারণ, কোনো কিছুই নয়। এমনই একটি ঘটনা, ভালোবাসা যে মানুষকে কতটা নিঃস্ব করে দিতে পারে, আবার সেই ভালোবাসায় মানুষকে কতখানি মহান করতে পারে, তারই একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাবো। আলাউদ্দিন ভাই চট্টগ্রামের মানুষ, পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। আজকে অবশ্য তিনি একজন পঙ্গু, কিন্তু তার জীবনের ইতিহাসটা আমাদের সাথে শেয়ার করেছেন খুবই সাবলীলভাবে। তার জীবনের ঘটে যাওয়া বীভৎস ঘটনাবহুল ঘটনা নিয়েই আজকের আমাদের এপিসোড। আশা করি পুরোটা সময় আরজে নীলের সাথে থাকবেন, ঘটনা উপভোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন এবং বেল বাটনটি ক্লিক করে যাবেন। লিসেনার্স, ঘটনাটি যেভাবে বলা হয়েছে আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের বোধগম্যতায় ঘটনাটি প্রকাশ করার। আশা করি ধৈর্য ধরে পুরো ঘটনাটা শুনবেন। তিনি লিখছেন, আমি আলাউদ্দিন, পেশায় একজন ট্রাক ড্রাইভার, চট্টগ্রামের বাসিন্দা। ঘটনার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের অবস্থা এবং পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দিব। আমি একটি মধ্যবিত্ত আলেম পরিবারের সন্তান। আমার বাবা চট্টগ্রামের নামকরা একজন আলেম। তার খ্যাতি দূর দূর তক পৌঁছে গিয়েছে এবং আমার বাবা একই সাথে একটা মসজিদের খতিব এবং একটি মাদ্রাসার হাদিসের দার্স দিতেন, অর্থাৎ একজন মুহাদ্দিস ছিলেন। লিসেনার্স, ঘটনাটি যখন বলছি আজ থেকে আরও প্রায় ৩০-৩৫ বছর আগের কথা, যে সময় সত্যিকার অর্থে আজকের দিনে ওয়াজ মাহফিল যেমন ডিমান্ডেড, বা আজকে যেমন আমাদের আলেম সমাজের মোটামুটি ভালো ইনকামের পস্যা আছে, তৎকালীন সময়ে আলেমদের সম্মান ঠিকই ছিল, কিন্তু প্রকৃতপক্ষে উপার্জন ছিল খুবই কম। ওয়াজের মৌসুমে বেশ কিছু ভালো উপার্জন হলেও বাদবাকি সারা বছরটা আমার পরিবারকে চলতে হতো বাবার খতিব এবং মাদ্রাসায় পড়ানো টাকা দিয়ে। আমার পরিবারে আমি সবার ছোট। আমার আরও 2 ভাই আছেন এবং আরও 2টি বোন আছেন, অর্থাৎ 5 ভাই বোনের সংসার, 3 ভাই 2 বোন। বাবা মার একান্নবর্তী পরিবারে আমরা সুখে শান্তিতেই জীবনযাপন করছি। আমার জন্মের পর আমি হয়ে উঠি সবার নয়নের মণি। সবার ছোট হওয়ার দরুন আমাকে সবাই প্রচণ্ড ভালোবাসত। আমি দেখতে শুনতেও খুবই সুন্দর ছিলাম, কিউট ছিলাম, যার জন্য প্রকৃতপক্ষে পরিবারের পুরো আকর্ষণটা আমার উপর এসে পড়ে। একেবারে প্রাথমিক শৈশবে আমার বাবা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। আমি অনেক বড় আলেম হব, তার সম্মান রক্ষা করব। সত্যি কথা বলতে আমার উপর আমার বাবার যে আগ্রহ, যে স্নেহ এবং যে স্বপ্ন ছিল, আমার বাকি 2 ভাইয়ের প্রতি কিন্তু সেরকমটা ছিল না। আমার বাবা মা 2 চোখ ভরে স্বপ্ন দেখতেন
আমি অনেক বড় আলেম হব। দিকে দিকে আমার নাম ছড়িয়ে পড়বে। হয়তোবা ঢাকা শহরের কোনো বড় মাদ্রাসার মুহাদ্দিস, বড় কোনো মসজিদের ইমাম এবং খ্যাতে চূড়ানো নামকরা বক্তা হব। তো এভাবেই যখন চলতে থাকে, এভাবেই স্বপ্ন তোর জীবনের প্রারম্ভে আমি পড়াশোনা শুরু করলেও সত্যিকার অর্থে আমি আমার বাবার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি সেই ছোটবেলা থেকেই। ধর্মীয় শিক্ষার উপর আমার প্রচণ্ড রকম অনীহা। কোনোভাবেই ওই আরবির মিনিং এবং আরবি পড়াটা আমার জন্য সহজ হয়ে ওঠেনি। একটা ছোটোমোটো ভয় লেগে থাকতো। প্রাথমিক পর্যায় পর্যন্ত চেষ্টা করার পরে আমি যখন বিফল হই, তখন কিছুদিন স্কুলে যাওয়া শুরু করি। বাবা মা আমাকে আপদ স্নেহ আদর করতেন, কিন্তু আসলে তাদের স্বপ্নভঙ্গ হওয়ার দরুন তারা হতাশও ছিলেন। তারা আমাকে ভালোবাসতেন, কিন্তু তাদের স্বপ্নভঙ্গের যে বিমর্ষ মুখ, সেটা প্রতিদিন আমি দেখতাম। কিন্তু আসলে আমি ভালো সন্তান হতে পারিনি। অনেক কিছু বোঝার পরেও আমার মন এবং মানসিকতা সবসময় উচ্ছন্নে যাওয়া ছেলেদের মতোই হতো। আমি গান বাজনা পছন্দ করতাম। আমি পাড়ার বিভিন্ন বাজে ছেলেদের সাথে মেলামেশা করতাম, চলাফেরা করতাম। হিন্দু পাড়ায় যখন বিভিন্ন প্রোগ্রাম হতো, আমি একজন আলেমের সন্তান হয়ে সেখানে নাচ গান করতে যেতাম। যদিও অধিকাংশই আমার বাবা মার অগোচরে, কিন্তু সত্যি কথা বলতে বাবা তার কাজের দরুন এতটাই ব্যস্ত থাকতেন যে প্রকৃতপক্ষে আমাকে গাইড করা বা আমার অবস্থানগুলো জানার মতো সময় ওনার হয়ে উঠত না। তো এসএসসি পরীক্ষায় কেন জানি কিভাবে ভালো ফলাফল হয়ে গেল। ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। এমন সময় আমার ছোট বোনের বিয়ে। তো স্বাভাবিক, আমি যে ছেলেপেলেদের সাথে চলাফেরা করি তারা তো বখাটেও বাজে। একেবারে বখাটে বাজে না বললেও তারা এই আমোদ ফুর্তি, এন্টারটেইনমেন্ট, গান বাজনা এগুলো খুবই পছন্দ করত। আমার মাথায় তখন আসলে এত কিছু আসেনি। প্রথম তারুণ্যের ঝড়ে আমি আমার বোনের বিয়ের সময় একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে আসি এবং সেখানে বিভিন্ন হিন্দি বাংলা গান চালু করে নাচানাচি করতে থাকি। আমার বড় দুই ভাইও আলেম, আমার বাবাও আলেম। এমন একটা পরিবারে এমন অবস্থা দেখে হতচকিত হয়ে যায় আমার পরিবার। কিন্তু আমি যেহেতু একরোখা গোয়ার ছিলাম, প্রথমে কেউ বাধা দেয়নি। বাদ সাধলেন বাবা এসে। তিনি সজোরে ক্যাসেট প্লেয়ারটি নিয়ে আছাড় মেরে ভেঙে ফেললেন। অর্থাৎ যা কিছু ছিল মাইক, ক্যাসেট প্লেয়ার এক এক করে তিনি ভেঙে ফেললেন এবং আমাকে বেদম প্রহার করলেন। সেটাও না হয় মেনে নেওয়া যেত, কিন্তু বাদ সাধল এই ক্যাসেট প্লেয়ার এবং যে মাইকগুলো আনা হয়েছিল এগুলোর ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে আসলে আমার পরিবারের কাছে টাকা থাকলেও এতটা টাকা ছিল না বা এতটা অবস্থা ভালো ছিল না যে যাতে করে ওই সময়ে ওই সেটআপটা আমার বাবা কিনে দিতে পারে। অগত্যা আমার বাবা ঋণ করলেন এবং অনেক কষ্টে মায়ের কিছু গহনা বিক্রি করে হলেও ওই যে ভাড়া করেছিলাম তাদের পুরো সেটআপটা আমাদের নতুন করে কিনে দিতে হয়। বাবা যাওয়ার পরনে আমার উপর বিরক্ত হয়ে আমাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেন। আসলে প্রথম তারুণ্যের সময় তারুণ্যের জোয়ারে ভেসে যাওয়া পৃথিবীকে ড্যাম খেওয়ার মনে করা আমি
প্রচণ্ড রাগে গজরাতে গজরাতে আসলেই বের হয়ে গেলাম বাসা থেকে। আমার ঠাঁই হলো আমার নানা বাড়িতে। লিসেনার্স, আমার ইতিহাস বা আমার অভিজ্ঞতা যা বলে, একটা ছেলে তার পরিবারের সাথে যতখানি ভালো থাকতে পারে, নানা বাড়ির সোহবতে সে আসলে আরও বেশি বকে যায়। আমি যতই বদমাস ছেলে হই, যতই খারাপ ছেলে হই, ছাত্র হিসেবে খারাপ ছিলাম না। মেট্রিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করেছিলাম, ইন্টারে ভর্তি হয়েছিলাম, কিন্তু নানা বাড়ি যাওয়ার পর আড্ডা, গল্প, গান, ঘোরাফেরা, অর্থাৎ ফ্রি ভাত পেটে পড়লে যেটা হয়। নানা নানি তখনও বেঁচে, সো আমার আদর যত্নের আসলে কোনো অভাব হতো না। মাঝখান দিয়ে ঝরে গেল আমার লেখাপড়ার জীবনটা। আমি আর পড়াশুনো করি না। আমি ইন্টারমিডিয়েট ছাত্র থাকাকালীন সময় আমি মোটামুটি পড়াশুনো বাদ দিয়ে আমি এ পাড়া ও পাড়া বিভিন্নভাবে ঘুরে বেড়াই, খাই দাই, টুই টুই করি, আড্ডাবাজি করি। কিন্তু একটা বিষয় ছিল, আমি তো আলেম পরিবারের সন্তান ছিলাম। নেশা বা নারী এদিকে কখনো ঢুকতে পারিনি। যা মজা ছিল গান, বাজনা, আড্ডাবাজি, এগুলোর মাঝেই নিজেকে নিয়ে রাখতাম। অর্থাৎ ভেতরটা একেবারে পচে নষ্ট হয়ে যায়নি। কিন্তু এভাবে আর কতদিন চলতে থাকে। আমার এক চাস্তো মামা, তিনি ছিলেন নামকরা ড্রাইভার। চিটাগং পোর্ট থেকে তিনি ট্রাকে করে বিভিন্ন পণ্য ঢাকার বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন, এবং ট্রাক ইউনিয়নেও তিনি একজন দাপুটে মানুষ ছিলেন। ট্রাক চালক ইউনিয়নেও তিনি একজন দাপুটে মানুষ ছিলেন। আমার মাকে তিনি প্রচণ্ড সম্মান করতেন, যার দরুন আমার প্রতি তার এক নিবিড় স্নেহ ছিল। অর্থাৎ কখনো আমার আপন মামাদের থেকে আলাদা করে তিনি আমাকে দেখেননি। তো এভাবে চলতে চলতে কিছু অপমান, কিছু অপদস্থ, কিছু মানুষের টিকা টিপ্পনী শুনতে শুনতে একটা পর্যায়ে আমার মনে হলো, আর কতদিন বেরোজগার হিসেবে থাকবো। আমি মামাকে বলে বসলাম, মামা আমি না তোমার সাথে ট্রাকের হেল্পারি করতে চাই। মামা নিমরাজি, কোনোভাবেই তার বোনের ছেলেকে এই পেশায় নেবেন না। তারপরেও আমি আলেম পরিবারের সন্তান। ট্রাক ড্রাইভারিটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা জায়গা। আমার নাছোড়বান্দা হওয়ার কারণে তিনি আমাকে শর্ত বেঁধে দিলেন, আমার নানু নানি যদি রাজি হন তাহলে তিনি ভেবে দেখবেন। সন্ধ্যায় আমি বাসায় গেলাম, এবং বাসায় গিয়ে আমার নানা নানুকে প্রচণ্ডভাবে ধরে বসলাম। আমি মামার সাথে ট্রাক ড্রাইভারি করতে যাব, আমি ট্রাকের হেল্পার হব, এবং আমি ড্রাইভিং লাইসেন্স করিয়ে ড্রাইভার হব। যেহেতু পড়াশোনা আমার হবে না, সো কিছু কাজ করি যাতে সংসারের কিছু কাজে আসি। নানা নানু কোনোভাবেই রাজি হবেন না। ইনফ্যাক্ট তারা কিছুটা ভয়ও ছিলেন। একদিকে তার মেয়ে কি মনে করবে, অন্যদিকে ট্রাক ড্রাইভাররা তো মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট করে। যদি আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাই, তাহলে আমার বাবা মাকে কী জবাব দেবেন? শুধু জবাবের বিষয় না, আমার নানা নানু আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। যে ভালোবাসার স্নেহের দরুন আমার শত অপরাধও তাদের চোখে অপরাধী হিসেবে ধরা পড়তো না। ডাক পড়ে আমার মায়ের। ৩-৪ দিন পর আমার মা আসেন। আমার উপর তার রাগটা তখন বেশ পড়ে গিয়েছে, কিন্তু ছেলের পরিণতিটা তিনি বুঝতে পেরেছেন। এ ছেলেকে দিয়ে সমাজের সংসারে আর তেমন ভালো কোনো সম্মানের জায়গা দেওয়া সম্ভব নয়। আমি মায়ের কাছে কাতরভাবে অনুমতি চাইলাম, মা আমি এদিকে আগাই। অনেক রাত পর্যন্ত কথাবার্তা হওয়ার পর মাও রাজি। পরদিন সকালে আমি মামার সাথে ট্রাকে উঠে যাই, হেল্পারি শুরু করি। চিটাগং থেকে শুরু করে বাংলাদেশের
প্রতিটি জেলায় আমার তখন অবাধ যাতায়াত। মেধাবী ছিলাম, তাই খুব অল্প সময়েই রপ্ত করে ফেললাম ড্রাইভারি। বছর খানেকের ভিতর আমি পাকা দস্তুর ড্রাইভার। মামা নিশ্চিন্তে আমার হাতে গাড়ি ছেড়ে দিয়ে পাশে বসে থাকতে পারেন। তিনি আমার হাত পাকানোর ব্যবস্থা করেন এবং আরও 6 মাস এভাবে হাইওয়েতে আমি ট্রাক চালানোর পর মামা আমাকে লাইসেন্সের জন্য আবেদন করতে বলেন। যথাসময়ে আমি লাইসেন্সের জন্য আবেদন করি এবং সত্যি বলতে কি, একবারেই আমার লাইসেন্সটি হয়ে যায়। এরপর মামা আমাকে ট্রাক ডিপো থেকে একটি ট্রাকের ব্যবস্থা করে দেন। তো ট্রাক ব্যবস্থা করে দেওয়ার পর আমি দেখলাম এখান দিয়ে আমি নিজে বেশ ভালো একজন ওস্তাদ ড্রাইভার হয়ে গিয়েছি। এছাড়া টুকটাক মেশিনারিজ সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। সো দেখা যেত মালিক আমার ওপর সন্তুষ্ট থাকতো। ছোটোখাটো ট্রাকের বিভিন্ন সমস্যাগুলো মালিক আমাকে দিয়েই করিয়ে নিত এবং তার বিনিময়ে আমাকে ভালো পয়সা দিত। মামা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হওয়ার দরুন আমার সেখানে ছিল বেজায় দাপট, আর নিজের কর্মা ও কর্মদক্ষতার দরুন অন্য লাইনে আমি ফেইলার হলেও এখানে আমি বেশ ভালো একটা অবস্থান তৈরি করে ফেললাম। ওদিকে আমার বড় 2 ভাই নামকরা আলেম হয়েছে। তারাও বাবার মতো বড় বড় 2টি মাদ্রাসার মুহাদ্দিস, মসজিদের খতিব এবং ওয়াজের সিজনে তারাও ওয়াজ করে। তাদের প্রত্যেকের পরিবার আছে, সন্তানাদি আছে। বাবাকে নিয়ে তারা সুন্দরভাবেই জীবনযাপন করছে। আমি মাঝে মধ্যে বাড়িতে যাই, কিন্তু আমার সময়টা কাটতো ট্রাক ডিপোতেই। ট্রাক ডিপোর ছোট্ট একটা রুমে আমি আমার দিনানিপাত করতাম। আমার জীবনের যে ঢং উচ্ছন্নপনা ছিল, সেই উচ্ছন্নপনার বাইরে গিয়ে আমার জীবন শুধুমাত্র ট্রাক আর ট্রাকের যন্ত্রাংশ নিয়েই সময় কেটে যেত। এটাই যেন আমার ধ্যান, এটাই যেন আমার জ্ঞান। কোথাও কোনো ট্রাক নষ্ট হলে কারিগরি জ্ঞান খাটানো আর নিজের ট্রাকটা চালিয়ে পণ্য বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ায় কার্গো সার্ভিসে আমার ভালো খ্যাতি যশ হয়ে গেল। অনেক বন্ধু জুটে গেল। লিসেনার্স, সত্যিকার অর্থে আমাদের দেশের গাড়ি চালকদের কিছু অন্ধকার ইতিহাস আছে, অন্ধকার দিক আছে। এর ভিতর সবচেয়ে খারাপ যে 2টা দিক, সে 2টা দিক হলো তারা নেশায় আসক্ত হয়ে পড়ে এবং তারা বাজে পাড়ায় নারীদের প্রতি আসক্ত হয়ে পড়ে। পারিবারিক কিছু শিক্ষা আমার ভিতর তখনও বর্তমান থাকে। এই 2টার কোনোটাই আমি তেমন রপ্ত করতে পারিনি। তো আমার এক বন্ধু ছিল, হিমেল। সেও ট্রাক ড্রাইভার। আমার সাথে দারুণ হৃদ্যতা। অবৈধ পাড়ার ছোড়া গলিতে তার ছিল অবাধ যাতায়াত। আমারও তো তখন টকবগিয়ে ওঠা যৌবন, 23 কি 24 বছর বয়স। একদিন হিমেলকে দেখি খুব সেজে গুজে, শরীরে সেন্ট মেখে হিরো সেজে কোথায় যেন যাচ্ছে। দিনটি আমাদের অফ ডে, আমাদের বিশ্রামের দিন। আমি ওকে বললাম, তুই কোথায় যাস? বলে, গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে। তা বললাম, তোর আবার গার্লফ্রেন্ড হলো কবে? তাহলে বলে, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড, ওরা সব একসাথে থাকে। কোনো লেনদেন নেই, কোনো চাওয়া নেই, পাওয়া নেই, শুধু গিভ অ্যান্ড টেক। পয়সা দো, মজা লো। কোনো কমিটমেন্ট নেই, কোনো পিছুটান নেই। ও আমাকে না খুব করে ধরে বসে, তুইও চল না আজ আমাদের সাথে, তোর তো যৌবন ঝরঝরা হয়ে গেল রে।
মেয়ে মানুষ তো দূরের কথা, একটা মেয়ে মাছিও তো তোর দিকে বসতে দেখলাম না। যাই হোক, আমার পীড়াপিড়িতে কোনো কাজ হলো না, না যাওয়ার জন্য। আগত্যা ও আমাকে জোর করে নিয়ে গেল একটি আবাসিক হোটেল মতো জায়গা, কিন্তু জায়গাটায় ঢুকেই বুঝতে পারলাম এখানে কি হয়। পাশে পাশে সারি সারি মেয়েরা দাঁড়ানো, খদ্দের ডাকছে। এর ভিতর দিয়ে কোনো একজনকে নিয়ে আমার বন্ধু হিমেল কুঠুরিতে চলে গেল। আমি বাইরে বসে আছি, ছোট্ট একটা টং দোকানের মতো জায়গা, ওখানে বসে চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। লিসেনার্স, আমি তখন পর্যন্ত সিগারেটটাও খাই না। তো হিমেল তার মতো করে বের হয়ে এসে আমাকে বলছে, কিরে তুই এখানে বসে, তুই কিছু করিসনি? আমি বললাম, না রে, আমি এগুলোর সাথে অভ্যস্ত নয়। আমাকে খুব উপহাস করে সে আমাকে নিয়ে পরবর্তীতে ডিপোতে ফিরল। দিন যায়, হিমেল এখন প্রতিবার যাওয়ার সময় জোর করে আমাকে সাথে নিয়ে যায়, আর আমি গিয়ে বসে থাকি। কয়েকদিন পর, সত্য কথা বলতে, খারাপ কোনো কিছুর একটা খারাপ প্রভাব আছে যেটা মানুষের ওপর বর্তায়। আমার মন থেকে কিছু কিছু ইচ্ছা জাগতে শুরু করলো, কিন্তু আসলে নৈতিকতার বেড়া ডিঙিয়ে আমি পর্যন্ত যেতে পারিনি। একদিন অভূতপূর্ব সুন্দর একটা মেয়ে দেখে হিমেল আমাকে বলল, এই মেয়েটার সঙ্গে তুই আজকে থাক। আরে একবার তো মানুষ টেস্ট নাই। ও আবার ফতোয়া ছেড়ে দিল, প্রথমবার পাপ করতে কোনো অপরাধ নেই। আমি জানি না কোন হাদিসে কোন কিতাবে এটা আছে। যাই হোক, আমি তারপরেও কি যেন মনে করে আমি ওই দিন কুঠুরিতে ঢুকলাম। কড়কড়ে 500 টাকার একটা নোট অ্যাডভান্স করে। মেয়েটার নাম মণি, হাতে শাখা, মাথায় সিঁদুর। যতদূর বুঝলাম হিন্দু মেয়েই মনে হলো। তো আমি ভিতরে ঢোকার পর সত্যি বলতে কি, তার চেহারা, সুরত, তার চলাফেরা এত বেশি সৌন্দর্যমণ্ডিত ছিল, আমি তাকিয়েছিলাম। আর যেহেতু নারী শরীরের অভিজ্ঞতা অতীতে হয়নি, আমি আসলে কিছুই করতে পারিনি। আমি আধা ঘন্টা তার সাথে কথা বললাম, বিভিন্ন বিষয়ে কথা বললাম। কথা বলার পর সে যখন আমাকে কোনো কিছু করার ইশারা করলো, আমি বললাম, না, আমি কিছু করব না, বের হয়ে গেলাম। এরপর আর একদিন, সেদিনও একই রকম, ভিতরে ঢুকলাম, বের হয়ে গেলাম। তারপর আর একদিন, তারপর আর একদিন, তারপর আর একদিন। লিসেনার্স, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আমি 2 মাসে প্রায় 15 থেকে 20 দিন ওই রুমে গিয়েছি, টাকা পরিশোধ করেছি, কিন্তু আমি না ওই মেয়েটাকে ছুঁতে পারিনি। সত্যি বলতে কি, পুরুষ এবং নারী চুম্বক এবং লোহার মতো। সে নারী যেমনই হোক, যেমন চেহারা সুরত হোক, যেমন চরিত্রের হোক, যে পেশারই হোক, কথাকার বিশ্রী হোক অথবা অনিন্দ্য সুন্দর সুন্দরী হোক, একটা পুরুষ একটা নারী পাশাপাশি থাকলে তাদের ভিতর আকর্ষণ আসবেই। যে আকর্ষণটা এসেছিল আমার ভিতরও। সত্যি বলতে, আমি তার শরীর খুঁজতে চাইনি, আমি তার ভিতর প্রেমের পাঠ পেয়েছিলাম। কেন জানি আমি তাকে ভালোবাসতে পেরেছিলাম। এদিকে মনি আমার উপর ছিল প্রচণ্ড বিরক্ত। প্রতিদিন টাকা নিয়ে যাচ্ছে সে, কিন্তু আমি তার শরীরটাও ছুঁয়ে দেখিনি। পরবর্তীতে একটা সময় সে আমার সাথে দেখা করায় বাদ দিয়ে দিল।
আমি গেলে সে ম্যানেজারকে বলে দিত, এই লোক কিছু করে না, শুধু শুধু বসে থাকে, আমি আমাকে এর রুমে পাঠিও না। আর আমি ম্যানেজারকে আরও বেশি কিছু টাকা দিয়ে আমি বারবার তার কাছে যেতে যেতাম, অনেক কথা বলতাম, অনেক কথা হতো। শেষ তো আমি তাকে একটা অফার দিয়ে ফেললাম, মনি তুমি কি এই জীবন থেকে বের হতে চাও? সে একগাল হেসে আমাকে বললে, এই জীবনে একবার ঢোকা যায়, বের হওয়া যায় না। আমি বললাম, আমি যদি তোমাকে বের করে নিয়ে যাই, তুমি কি আমাকে বিয়ে করবে? প্রথমে হাসলো এবং তারপর রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। কিন্তু আমি নাছোড়বান্দা, আমি তাকে বারবার বিয়ের জন্য প্রস্তাব দিয়েই যাচ্ছিলাম, সে রিফিউজ করেই যাচ্ছিল। ওদিকে ম্যানেজার টাকার লোভে বারবার তাকে আমার সাথে দেখা করার এক রুমে বসার সুযোগ করে দিচ্ছে। আসলে ভালোবাসার একটা অদ্ভুত শক্তি আছে, যদি সত্যিকারের ভালোবাসা হয়, হয়তো বা পাথরও গলে যায়, গাছও কথা বলে। একটা সময় আমার প্রতি তার অদ্ভুত একটা আকর্ষণ দেখলাম, সে আমাকে বলল, ওকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। একটা সময় বেশ কিছু টাকা দিয়ে আমি তাকে নিয়ে বের হয়ে আসলাম, তাকে একটা হুজুরের কাছে কালেমা পড়ালাম, মুসলিম হলো। তারপর শরীয়ত সম্মতভাবে আমাদের বিয়ে হয়ে গেল। ছোট্ট একটা রেজিস্ট্রিও হলো, কিন্তু রেজিস্ট্রিতে কি হলো না হলো সেটা আমি জানি না, যেটা শুধুমাত্র মনে জানে। এবং যে কাবিন আমি বহু কাল পর্যন্ত দেখতে পাইনি। আমি সরাসরি ওকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মহা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। আমি বিয়ে করে নিয়ে বাসায় এসেছি, এটা নিয়ে মা বাবা দুইজনই অগ্নিচক্ষু, আমাকে মেরেই ফেলবেন। আমার এত বড় স্পর্ধা কীভাবে হয়? একটা পর্যায়ে বাদ স্বাধীন তাদেরকে আমার বড় ভাই এবং ভাবি, তারা বলেন, ট্রাক ড্রাইভার, শুনেছি ড্রাইভারদের চরিত্র অনেক খারাপ হয়, তোর চরিত্র ভালো রাখার জন্য মেয়েটাকে রেখে দিন না, আমাদের পরিবারেই থাকুক, আলাউদ্দিনও আমাদের পরিবারে থাকা শুরু করুক, ভালোভাবে জীবন চলুক, অন্তত নোংরা নশ্বর জীবন থেকে পারিবারিক জীবন যদি স্ত্রীর সাথে উপভোগ করতে পারে, অন্তত কোনো জেনাতে জড়াবে না। অগত্যা আমার বাবা মা ভাবির এই অকাট্য যুক্তির কাছে পরাজিত হলেন এবং আমাকে বাসায় থাকতে দিলেন। আমার জন্য ঘর গোছানো হলো, আমাদেরকে বরণ করে নেওয়া হলো, কিন্তু মা বাবা চাইছেন বড় অনুষ্ঠান করে যেন আমাদের বিয়ে হয়। আমি নইব চ, কোনোভাবেই আমি সেই অনুষ্ঠান করতে দিতে রাজি নই। তাদের অনেক আদেশ নিষেধ উপেক্ষা করে অনুষ্ঠান করা হলো না। যতটুকু সম্ভব পরিবারের ভিতর সবাই একদিন সুন্দর খাবার দাবারের মাধ্যমে আমাদের বৈবাহিক জীবন শুরু হলো। আসলে কেউ তখনও জানতে চায়নি এই মেয়ের বাবাকে, মাকে, কে করে না করে, কিভাবে এই জিনিসগুলো মিস হয়ে গেল, এখন আমার কাছে অদ্ভুত লাগে। আমি মনির সাথে সুন্দর একটা সংসার করছি, আমি চেষ্টা করছি তার অতীত জীবনের সমস্ত স্মৃতিগুলো মুছে দেওয়ার জন্য। আমি আমার ভালোবাসার প্রত্যেকটা পেলক পরশ দিয়ে আমি তাকে আগলে রাখতে চাচ্ছি। কিছুটা মনে হলো আমি সফল। সুন্দর দিন কেটে যাচ্ছিল। আমি সকালে ট্রাক চালাতে চলে যাই। আমি সারাদিন ড্রাইভারি করে
কখনো, কখনো ২-১ দিন দেরি করে আমি বাসায় আসলে আমার বাসায় আমার জন্য মনে হয় একটা স্বর্গ। সুন্দর মতো জীবন কাটছে। ৬ টা মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে আমার মা-বাবা আমাকে বলছে, "কিরে, তুই শ্বশুরবাড়ি যাবি না?" আমি তো এই পড়লাম ফ্যাসাদে। এখন আমি শ্বশুরবাড়ি কোথায় পাবো? ও তো হিন্দু মেয়ে। আর ওর বাড়িতে যদি কোনোভাবে জানাজানি হয়, কি একটা মহা হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। আমার জন্য চমকের শুরুটা তখন থেকেই। আমি একদিন সকালে বাড়ি আসার পর হঠাৎ করে দেখি আমার মা, ২ ভাবি, তারা মণিকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি বললাম, "তোমরা কোথায় যাচ্ছ?" তারা আমাকে বলল, "তোর শ্বশুরবাড়ি যাচ্ছি।" আমি হতচকিত হয়ে গেলাম। বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মণি আমাকে সরিয়ে রাখল। "তুমি কিচ্ছু ভেবো না। আমি সব ঠিক সামলে নিব। ভালো।" মনির উপর আমার আস্থা ও ভরসা আছে। দেখা যাক। সে আমার মা এবং ভাবিদেরকে নিয়ে তার বাসায় গেল এবং বাসায় যাওয়ার পর তারা নাকি খুবই ভালোভাবে আপ্যায়িত হয়ে সবকিছু দেখে শুনে বুঝে তারপর বাসায় বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর আমার মা আমার কান ধরে বলল, "তোর শ্বশুর-শাশুড়ি এত ভালো মানুষ, তারা তো অনুষ্ঠান করেই তোদের বিয়ে দিতে চায়। তোর এত আপত্তি কিসের? না হয় একটা ভুল করেই ফেলেছিস। তাই বলে তাদের থেকে দূরে থাকতে হবে?" আমি হাঁপাবো নাকি দাপাবো আমি বুঝতে পারছি না। কোথায় কি হচ্ছে তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার মস্তিষ্কের নাট-বল্টু পুরো ঢিলা হয়ে যাচ্ছে। আমি যেন কোনো ঠাঁই তল পাচ্ছি না। কি হচ্ছে এগুলো? এক মাথা ভরা চিন্তা আর চারপাশের অনুপপত্তি নিয়ে রাতে ধরলাম মণিকে। ঘটনাটা কি আমাকে বলো তো? তোমার মা-বাবা কিভাবে মেনে নিল তুমি মুসলিম হয়েছ? আমাকে বলে, "হাঁদারাম।" আমি যে লাইনে ছিলাম, ওই লাইনে কাউকে সত্য পরিচয় দিতে হয় না। আর ওখানে হিন্দু সেজে থাকার ভিতরে একটা অ্যাডভান্টেজ আছে। কেউ আমার পরিচয় খুঁজতে যাবে না। মুসলিম হলেই পরিচয় খোঁজা নিয়ে টানাটানি পড়বে। অনেক লোক আসবে যারা হিন্দু মনে করে আমার পরিবার নিয়ে তেমন একটা আগ্রহ দেখাবে না। কিন্তু মুসলিম হলেই আগ্রহ দেখাবে কোথা থেকে এসেছি, কি করি। তো আমরা এই লাইনে যারা ছিলাম আমাদের এমন হাজারটা গল্প থাকে বানানো। তারই একটা গল্প আমি তোমাকে শুনিয়েছি। প্রকৃতপক্ষে আমার মা-বাবাও জানে না আমি এই পথে। তারা জানে আমি এসএসসি পাশের পর শহরের কোনো একটা কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি করে তাদেরকে প্রতি মাসে টাকা পাঠাই। কিন্তু এই বন্দরনগরীতে একটা মেয়ের জন্য চাকরি করাটা খুব কঠিন। চাকরির জন্য এসে একটা সময় আমাকে বিক্রি করে দেওয়া হয় বেশ্যার দালালের হাতে। যাই হোক, আমাকে ধন্যবাদ দিলে আমি তাকে সেই জীবন থেকে স্বাভাবিক জীবনে নিয়ে এসেছি। তার পরিবারের কাছে সে ফিরে যেতে পেরেছে। আমি তাকে একটা সুন্দর পরিবার দিতে পেরেছি। যথাসময়ে ২ পরিবারের দেখা সাক্ষাৎ হলো। আবারও ছোটখাটো একটা প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২ পরিবারের আত্মীয়তার বন্ধন হয়ে গেল। আমার বাবা-মাও খুশি, তার বাবা-মাও খুশি, আমি খুশি, মনি খুশি। খুশির একটা ছড়াছড়ি। সত্যি বলতে লিসেনার জানেন, আমি আমার মনের মণিকোঠার কোথাও না কখনো মণিকে বেশ্যা হিসেবে দেখিনি। যেদিন থেকে আমার জীবনে আমি তাকে স্থান দিয়েছি সেদিন থেকে আমি জেনেছি তার অতীত বলে কিচ্ছু নাই।
আমার সাথে যেখানেই সংসার, সেখান থেকেই না হয় তার অতীত শুরু। আমি সেভাবেই নিয়েছি, তাকে পবিত্র মনে করেছি, তাকে ছড়িয়ে নিয়েছি নিজের সাথে। ভালোবাসার পেলব পরশ দিয়ে আমি চেয়েছি তাকে নতুন করে জীবন দিতে, নতুন জন্মদানে। একটি নতুন পবিত্র মানুষ হিসেবে আমি তাকে পেয়েছি। আমি তাকে গ্রহণ করেছি। যেদিন তাকে কালেমা পড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেদিনের পর থেকে আমি তাকে পবিত্র বলেই জানি। আমার মনে হতো আল্লাহ তাআলা হয়তোবা তাকে মাফ করে দিয়েছে। সে পবিত্র যেদিন থেকে সে আমার জীবনে এসেছে, যেদিন থেকে সে অন্ধকার চোরাগলি বাদ দিয়ে সে সুন্দর হালাল একটা সম্পর্কের ভিতর এসেছে, সেদিন থেকে আমার মনে হয়েছে সে সদ্য জন্মা শিশুর মতো পুত পবিত্র। আর আমি তার পবিত্রতার একমাত্র হালাল সহযাত্রী, তার স্বামী। আমি এভাবেই আমার জীবন চালিয়ে যাই। আমাদের সুখের সংসারে আলো করে আমার একটা মেয়ে জন্মগ্রহণ করে। খুশিতে আমার জীবনের সকল অপূর্ণতা যেন পূর্ণ হয়ে গেল। আমার মেয়েটার নাম রাখা হলো আলো, আলাউদ্দিনের কন্যা আলো। আমার মেয়ে হওয়ার ৬টা মাস কেটে গিয়েছে, সুন্দরভাবে চলছি। আমি আমার মতো করে আমার ড্রাইভারি মেকানিক্যালি এই জিনিসগুলো সুন্দর করে চালিয়ে নিচ্ছি। কিন্তু হঠাৎ করে মনে হলো মনি যেন মনির মাঝে নেই, কথা বলে না, কারোর সাথে কথা বলে না, তেমন একটা নিজের ভিতর নিজে গুটিয়ে যাচ্ছে। আমার কাছে দুই একবার এমন কথা আসলে আমি তেমন একটা পাত্তা দেইনি। হতেই পারে মানুষের মন শরীর কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে, হয়তো বা খারাপ আছে। আমি বরং তার যত্ন, তার ভালো লাগা, খারাপ লাগা, তার চাহিদা, এগুলো নিয়েই ব্যস্ত। সত্যিকার অর্থে কি লিসেনার্স, যাদের স্বভাবে গড়মিল, তাদেরকে কোনো আদর্শ দিয়ে না আদর্শিক বানানো সম্ভব না। কিছু কিছু মানুষ এসে পেটের দায় শরীর বেচে, কিছু কিছু মানুষ আছে শরীর বেচাটাই তাদের আনন্দ, ওটাই তাদের প্যাশন। যারা মানসিকভাবেই বেশ্যা, তাদেরকে আপনি কিভাবে সুন্দর জীবন দিবেন বলুন? যে বাধ্য হয়ে বেশ্যা, তাকে হয়তোবা সুন্দর জীবন দেওয়া যায়, কিন্তু লোভ, লালসা, এগুলো যারা শরীরের মাধ্যমে পেতে চায়, যারা শরীরটাকে ব্যবহার করে অনেক কিছু অর্জন করতে চায়, তাদেরকে আপনি কোন মন্ত্রে, কোন দোয়ায়, কোন কালামে হেদায়েত করবেন বলুন? আমি বুঝতে পারি সাংঘাতিক কিছু একটা ঘটে যাচ্ছে। তাহলে পরিবার হওয়ায় আমার বাসা থেকে নারীদের সহজে বের হওয়ার কথা ছিল না, কিন্তু সে প্রায় প্রতিনিয়ত বের হয়ে যাচ্ছে। কিছু বললে বলছে, কখনো ডাক্তারের কাছে যাচ্ছে, কখনো মুদি দোকানে যাচ্ছে, কখনো কাজে যাচ্ছে, কখনো বলছে ছোটোখাটো একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে। এবং সে আমার পরিবারকে এত সুন্দরভাবে কনভিন্স করে যে আমার পরিবার না আমার পরিবর্তে তারই পক্ষ নিতে শুরু করে, যে না, কেউ যদি
পর্দার ভিতর থেকে কিছু করতে চায়, তাহলে তাতে ক্ষতি কি? আমি অগত্যা তেমন কিছু মনে করি না, কিন্তু মনি আর মনির জায়গায় নেই। আমি বুঝতে পারলাম হঠাৎ তার কোনো একটা বড় অঘটন ঘটে গিয়েছে। আমাকে সে সহ্য করতে পারছে না, বা কাউকেই সে সহ্য করতে পারছে না। হঠাৎ একদিন ভোরবেলায় সে বলছে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি বললাম, কেন? বলে, আমার মন খারাপ। আমাকে সে বলল, আপনি নতুন করে একটা বিয়ে করে নেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার একটা ছোট্ট বাচ্চা আমাকে এখন কি বলে সে? বলে না, আমি তো এরকম খারাপ একটা মেয়ে ছিলাম, আমি আপনার কতটুকুই বা পূরণ করতে পেরেছি। আপনার উচিত অল্প বয়স দেখে একজন ভার্জিন মেয়েকে বিয়ে করা। আমাকে বিয়ে করে তো আপনি ঠকেছেন। আপনার উচিত হবে ভালো একটা মেয়েকে বিয়ে করা। আমি তাকে বললাম, মাথা থেকে এই সমস্ত ভূত বের করে ফেলো। আমার একটা মেয়ে আছে, আমি তোমাকে ভালোবাসি। আমি কি আমার কোনো আচরণে কোনোদিন তোমাকে বুঝতে দিয়েছি তোমার কোনো অতীত আছে? না, আমি বুঝতে দেইনি। স্বীকার করার পরেও সে নাছোড়বান্দা, সে বাপের বাড়ি চলে যাবে। আমি বাধা দিলাম। এরপর একদিন পাশের এক মুদি দোকানে পারভেজের সাথে তাকে অনেকে কোথাও যেতে দেখেছে, এবং এই কথাগুলো আস্তে 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 একটু আধটু সওয়ার হয়েছে। এক কান দোকান করে আমার পরিবারেও চলে এসেছে, এবং আমার পরিবার এটা নিয়ে ভীষণ মর্মাহত। আমার কানে আসার পর আমার মাথায় রক্ত উঠে গেল। কোমরের বেল্ট খুলে ঘর আটকে বেদম প্রহর করলাম তাকে। আশ্চর্যের বিষয় কি জানেন লিসেনার্স? একটা আ উ শব্দ পর্যন্ত হলো না, একটা কান্না বা গোঙানির শব্দ পর্যন্ত এলো না। বিকেলবেলা হাসি হাসি মুখ করে বের হয়ে বাবার বাড়ি চলে গেল। ও আমার মেয়েটাকেও নিয়ে যায়নি। অবশ্য আমার মেয়ে ছিল দাদি অন্তপ্রাণ। দাদি হলে তার পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন নাই। তারপরেও মাথু। আমি একটা পর্যায়ে আমার বাবা মায়ের অনুরোধ ক্রমে আমি তাদের বাসায় যাই। তার বাবা মাকে বুঝিয়ে কনভিন্স করে তাকে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু সে কোনোভাবেই আসবে না। আমি খবর নিয়ে দেখলাম বাবার বাড়ি থেকেই সে প্রতিদিন কোথাও যাচ্ছে, আবার ফিরেও আসছে। এবং মনিকে দেখে মনে হলো, আমি যখন দেখলাম তখন মনে হলো শহরের দামি বিউটি পার্লারগুলো থেকে সে সাজছে। তার চুল, তার চেহারা, তার সৌন্দর্য যেন শরীর বাইয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। হাতে তৎকালীন দামি মোবাইল, গলায় মোটা চেইন, অর্থাৎ রাজস্বর উপর সে আছে। কিন্তু আমি তো তেমন বেশি কিছু তাকে দিতে পারিনি। সবচেয়ে বেশি যে জিনিসটা দিতে পেরেছি সেটা ভালোবাসা, আর অভাব অনটনহীন অনাড়ম্বর সুন্দর একটা জীবন। তার ভিতর না চাকচিক্য ছিল, না অনেক কিছু পাওয়ার ছিল। আমি এগুলো দেখে একটু হতচকিত হয়ে যাই। বাড়ি যাওয়ার পর আমার মন কোনোভাবেই মানছিল না। লিসেনার্স, মেয়ে যেই হোক, পুরুষ একবার যাকে ভালোবাসে
সমস্ত দুনিয়ার বিনিময়েও তার বন্ধন ছাড়তে চায় না। সমস্ত পৃথিবীর বিনিময়ে হলেও তাকে জীবনে রেখে দিতে চায়। আপনারা হাজারটা খারাপ বলতে পারবেন পুরুষকে, পুরুষকে হাজারটা নোংরামি দিয়ে নোংরা কথা বলতে পারবেন। কিন্তু জানেন, একটা পুরুষ যতক্ষণ না পর্যন্ত তিতিক্ষার শেষ পর্যায়ে পৌঁছে যায়, ততক্ষণ পর্যন্ত ভালোবাসার মানুষটি থেকে মুখ ফেরায় না। আমার বাবা-মা আমাকে বলল, আমি আমার বাচ্চাটাকে যদি নিয়ে যাই তাহলে হয়তোবা বাচ্চার মুখের দিক তাকায় হলেও সে ফিরে আসবে। আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার শ্বশুরবাড়ি গেলাম। আমার বাচ্চাটাকে সে কোলে নিল, আদর করল, কিন্তু আবার ফিরিয়ে দিল। অর্থাৎ আমার বাচ্চাটাকে সে তার কাছে রাখবে না। আমি অবাক হয়ে গেলাম। বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসলাম। বাসায় আসার পর আমি প্রকৃতপক্ষে আমার বউ মনি সম্পর্কে খোঁজ নিতে থাকলাম। আমার অনুসন্ধানে উঠে আসলো পাশে পারভেজ নামে এক মুদি দোকানের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। পারভেজের সাথে তার আগে থেকেই ওই নিষিদ্ধ পাড়ায় থাকা অবস্থায় কয়েকবার পরিচয় ছিল। পারভেজের সাথে পুনর্দেখা হওয়ার পর পারভেজের মাধ্যমে সে অনেকগুলো ধনী কন্টাক্ট পেয়ে যায়। স্বর্ণের ব্যবসায়ী, ফল আড়ত ব্যবসায়ী, সওদাগর, গাড়ি ব্যবসায়ী। দেখতে অনিন্দ সুন্দর হওয়ার কারণে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সে চলে যায়। পাড়ার বেশ্যা হয়ে ওঠে সোসাইটি গার্ল। মোটা টাকা, অর্থবিত্ত, সোনা গয়না, বড় রেস্টুরেন্টে থাকা, খাওয়া, দেশের বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, এমন বিলাসিতার লোভে সে আবার পা বাড়ালো অন্ধকার পথে, বরং আগের থেকেও আরো বেশি গভীর অন্ধকারে। আমি প্রতিটা কথা শোনার পর হতচকিত হয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। খোদা, এ কোন পৃথিবী! যাকে বেশ্যাখানার কুঠুরি থেকে বের করে আনলাম, সে আবার সে পথেই চলে গেল। যদি এটাই তার উদ্দেশ্য ছিল, তাহলে মাঝখানের ১-১.৫ বছরের এই ভালোবাসা, প্রেম, একটা ফুটফুটে বাচ্চা, তার কি অপরাধ ছিল? টাকা পয়সা, ধন দৌলতের লোভ, এত সুন্দর একটা পরিবার থেকেও তার কাছে বড় হয়ে গেল। এত সম্মান, এত ভালোবাসা, এত নিবিড় পারিবারিক টান থেকেও তার কাছে ওই অর্থ আর বিত্ত অনেক বেশি প্রয়োজনীয় হয়ে গেল। বিউটি পার্লারের সুন্দর মুখাবয়ব তৈরি, গলায় কণ্ঠহার, হাতে ব্রেসলেট, ঠোঁটে মিষ্টি প্রলেপ, দামি দামি জামা কাপড়, হাতে দামি মোবাইল, ব্যাগ ভর্তি টাকা, ব্যাংকের চেক। এগুলোর কাছে আমার সুন্দর শান্তিময় পরিবারটা আসলে পাত্তা পায়নি। আমি পুরুষ মানুষ, ট্রাক চালাই, প্রচুর কন্টাক্ট আছে আমার কাছে। আমি প্রকৃতপক্ষে এটা মেনে নিতে পারিনি। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নেই,
আমি ওকে চরম শিক্ষা দিয়ে ছাড়ব। আমার জীবন তখন আসলে আর জীবন ছিল না। যে মানুষটা কখনো সিগারেট মুখে ওঠায়নি, সিগারেট ছাড়া এখন আমার চলে না। আমি ড্রিংকস করি, নেশা করি। আমি দিনে, দিনে খারাপ হয়ে যাচ্ছি। এমন সময় আমার পরিচয় হয় নামকরা নারী পাচারকারী মাফিয়ার। আমি তাকে একটা মেয়ে পাচার করার সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে সে আমাকে অনেকগুলো টাকা অফার করে। আমি ছবি দেখাই এবং আমি তাকে কনফার্ম করি এই মেয়েটাকে আমি যেভাবে হোক চট্টগ্রাম পার করে যশোরের বেনাপোল বন্দরে নিয়ে যাব এবং সেখান থেকেই তাকে বিক্রয় করা হবে। কিছু ছবি তাকে দেখানোর পর চড়া দামেই সে রাজি হয় এবং অপেক্ষা করতে থাকে। আমি কিছু বখাটে বাজে ছেলেপেলে ভাড়া করি। ভাড়া করার পর আমি মনিকে খবর পাঠাই, মেয়ে খুব অসুস্থ, খুব মা করছে, তোমাকে দেখতে চায়। অনেকবার না করার পর একবার সে রাজি হয়। আমি তাকে ফয়েজ লেকের পাশে আসতে বলি। যথারীতি সে দামি গাড়ি থেকে নেমে ফয়েজ লেকের ভিতরে আসে। আমি বাচ্চাটাকে কোলে দেই। ততক্ষণে দেখি গাড়ি তাকে ড্রপ করে দিয়ে চলে গেছে। ভেতরে থাকা কোনো এক ভদ্রলোক। মনিকে চেনাই যায় না। শহরের সবটুকু আলোক ঝলমলে যেন মনি। শরীর থেকে ঠিকরে বের হচ্ছে আভিজাত্যের চমক। তার কাপড় চোপড়, চোখের কালো চশমা, স্ট্রেইট কাট চুল, আঙুলে আঙুলে সোনার হীরার জহরত, কানের দুল, গলায় মোটা হার, হাতে দামি মোবাইল, চামড়ার পার্স ব্যাগ। এ যেন বন্দরের মীরাবাই। জানেন, ভীষণ ঘৃণা নিয়ে তাকালাম তার দিকে। তার এই সৌন্দর্যের মাঝে তার নোংরামির আবেশ ছাড়া আমার চোখে আর কিছু পড়েনি। প্রচণ্ড ঘৃণায় আমি আমার বাচ্চাকে তার কোলে একবার তুলে দিলাম। এরপর আগে থেকে ওত পেতে থাকা ছেলেপেলে নিয়ে একটা ঝোপের আড়াল থেকে তাকে জোর করে গাড়িতে উঠাই। বাচ্চাটাকে কোল থেকে ছিনিয়ে নিয়ে আমার কোলে রেখে গাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিয়ে অস্ত্রের মুখে তাকে নিয়ে সাই বেগে ছুটে চলেছে হায়াস মাইক্রো। ভয়ে মনি কাঠ। মোবাইলটা সিজ করা হয়েছে। গাড়ি ঢাকা নগরী ছেড়ে যশোরের পথটা পার হলাম। যথাসময়ে বেনাপোলের কোনো একটা জায়গায় পৌঁছলাম, যেখানে আমাদের জন্য অপেক্ষা করেছিল বিরাট বড় এক মাফিয়া দল। আমি তাদের হাতে মনিকে বুঝিয়ে দিলাম। মনিকে বুঝিয়ে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে ফিরে আসলাম। লিসেনার্স, বিশ্বাস করুন, আমি একটা টাকাও ছুঁয়ে দেখিনি। আমার সাথে যে ছেলেপেলেগুলো ছিল, অতগুলো টাকা আমি তাদের হাতে ধরিয়ে দিলাম। আমি আমার মেয়েটাকে নিয়ে
চিৎকার করে সারা পথ কাঁদতে কাঁদতে চট্টগ্রাম এসে পৌঁছালাম। মেয়েটাকে মার জিম্মায় দিয়ে মদের ঠেকে গিয়ে মদ খেয়ে বেহুশ হয়েছিলাম। আমার শরীর মনে আর অবশিষ্ট কিছু নেই। এমন অবস্থায়, মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একদিন অ্যাক্সিডেন্ট করে পা দুটো হারিয়ে ফেললাম। পা দুটো হারিয়ে ফেলার পর আমি অচল। প্রথম দিকে দেখা যেত যে সহকর্মী যারা ছিল তারা একটা মাসোহারা দিত, কিন্তু মাসোহারের টাকা আমার নেশার যোগানেই চলে যেত। বাচ্চাটার জন্য একটা মহিলা রেখেছিলাম কোনো রকম দেখাশোনা করার জন্য। ওদিকে আমার মা, বাবা, ভাইয়েরা কেউ আর আমার খোঁজ রাখেনি। সবাই সবার পরিবার নিয়েই ব্যস্ত। কিছুদিন পরে খবর আসলো আমার বাবা নেই, মারা গিয়েছেন। তারও কিছুদিন পরে আমার মা নেই। আমি তাদের জানাজায় উপস্থিত হতে পারিনি। একটা পর্যায়ে ওই ট্রাক স্টেশনের সামনে, ট্রাক ডিপোর সামনে, যেখানের সব কিছুর হর্তাকর্তা একসময় আমি ছিলাম, সেখানে আমাকে ভিক্ষা করতে বসতে হলো। টাকা পাওয়া যেত প্রতিদিনই। আমার সহকর্মী যারা আছে তারা 50-100 করে টাকা দিয়ে যেত, তাতে বেশ টাকা হতো। কিন্তু একদিন যখন আমার এক সহকর্মী অর্ধেক খাওয়া সিগারেটটা আমার বাটিতে রেখে গেল, সেদিন মনে হলো আত্মসম্মানের চিড় লাগলো। না, প্রয়োজনে মরে যাব, কিন্তু ভিক্ষা নয়। খোদা তাআলার কি আশ্চর্য যোগাযোগ! এর ঠিক 3-4 দিন পর আমার ভাইয়েরা আমার খোঁজে এলো। সেখান থেকে এক কথায় জোর করে হুইল চেয়ার এনে আমাকে নিয়ে বাসায় চলে গেল, আমার ভাইয়ের বাসায়। এর মাঝে কেটে গিয়েছে প্রায় 4টি বছর। 4 বছর পর আমি আমার পরিবারের সাথে। আমার মা নেই, বাবা নেই, কিন্তু পরিবার হঠাৎ আমাকে, আমার মেয়েকে প্রচণ্ড রকম আদর, ভালোবাসা দিয়ে আগলে রাখছে। কেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আমি তাদেরকে কিছুই বলতে পারলাম না। আমি তাদেরকে কিছুই জানাতে পারছি না। আমি কিছু জানতেও পারছি না হঠাৎ আমার প্রতি তাদের এত ভালো লাগা, ভালোবাসা কেন? আমার মেয়েটা স্কুলে ভর্তি হয়ে গেল আমার ভাইয়ের মেয়েদের সাথে। আমার জন্য যত্নের অভাব হয় না। এমন একদিন দেখলাম জীর্ণ শীর্ণ চেহারায় মনি আমার সামনে। আমি হতচকিত হয়ে গেলাম, অবাক হয়ে বললাম, তুমি কিভাবে এখানে? আমার ভাই এবং ভাবি যা বলল তা শুনে আঁতকে উঠলাম। বলা হলো গত 6 মাস আগে থেকে সে যোগাযোগ করেছে। সে প্রত্যেক মাসে আমাদের জন্য টাকা পাঠিয়েছে। পরবর্তীতে আমার ভাইয়েরা আমাকে বাধ্য করলো তার সাথে মোটামুটি এক ঘরে থাকার। আমি জিজ্ঞেস করলাম, আমার আসলে তার প্রতি আর কোনো আকর্ষণ ছিল না, রাগও ছিল না। আমি যেহেতু মাফিয়াদের হাতে তাকে উঠিয়ে দিয়ে এসেছি, আমার আসলে তাদের প্রতি কোনো রাগ, কোনো অভিমান, কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কিভাবে? সে আমাকে বলল, রূপ যৌবন যতদিন থাকে ততদিন মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু জানো, আমার টাকা পয়সা সব কিছুই ছিল, তুমি মাফিয়াদের হাতে উঠিয়ে দিয়ে এসেছো। আমি সেখানেও 2 হাত ভরে ইনকাম করেছি, কিন্তু ততদিনে আমার শরীরে বাসা বেঁধেছে ভয়ানক ক্যান্সার। আমাকে আর কেউ পাত্তা দেয়নি। আমার উপার্জনের অনেক বড় একটা অংশ তারা রেখে দিয়েছে।
যা আমি বাঁচাতে পেরেছি তা দিয়ে কেমোথেরাপি নিয়েছি। আর বাকি টাকা বাকি টাকা নিয়ে এদেশে চলে এসেছি। একটা ছোটখাটো কাপড়ের আড়ত দিয়েছি। এখন ওটাই চালাই। মাঝে মধ্যে কেমোথেরাপি নেওয়া লাগে। মোটামুটি এখন সুস্থই আছি। ভেবেছিলাম মনে হয় না আর বেঁচে ফিরব। কিন্তু যখন বেঁচে ফিরলাম তখন মনে হলো তোমার উপর জুলুম করা হয়ে গিয়েছে। তুমি আমাকে এত সুন্দর একটা জীবন দিতে চেয়েছো আর আমি ছুটলাম কিনা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতের পিছনে, আভিজাত্যর চাকচিক্যের পিছনে। আলাউদ্দিন, আমি সংসার বুঝিনি, আমি ভালো থাকা বুঝিনি, আমি সম্পর্কের মূল্যায়ন বুঝিনি, আমি শান্তি বুঝিনি। আমি ভুল করেছি। আমার জীবনের শেষ সময়টা কি আমাকে একটু তোমার সেবা করতে দেওয়া যায়? আমি আমার বাকি নষ্ট জীবনটুকু তোমার সেবা করে না হয় কিছুটা স্বস্তি নিয়ে পৃথিবী ছেড়ে যাব। আমি নির্বাক, কাঠ। পরিস্থিতি আমাকে এমন একটা অবস্থায় ফেলেছে, একই সাথে আমি জিতে গিয়েছি, কিন্তু আমি জিতে যাওয়ার পরেও আমার আর জীবনের অবশিষ্ট কিছু নেই। আমি কারো দয়ার উপর হয়তোবা বাকি জীবন বেঁচে থাকবো, যদিও সে আমাকে বলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সে আমাকে করে সেখানেই বসাবে, সেই সব কিছু পরিচালনা করবে, আমি শুধু ব্যবসা প্রতিষ্ঠানে বসে হিসাব দেখব। লিসেনার্স, পুরুষের মন একবার যদি উঠে যায় আর কখনো না ফিরে আসে না। মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি মেনে নিয়েছি, কিন্তু সাংসারিক কোনো সম্পর্ক তার সাথে আমার নেই। অগত্যা হয়তোবা আমি গিয়ে বসি, কিন্তু আমার মনি সেদিন মারা গিয়েছে যেদিন আমি জানি পারভেজের সাথে সে বড়লোকের ডেরায় যায়। লিসেনার্স, আপনাদের কাছে আমার অনন্ত জিজ্ঞাসা, কেন এমনটা হলো আমার সাথে? জানেন কি, আমার এখন কী করা উচিত? ওদিকে মেয়েটা বড় হচ্ছে, এদিকে আমি তাকে মেনে নিতে পারছি না। আবার আমার অসহায়ত্বে তাকে মেনে না নিয়েও আমার কোনো উপায় নেই। আপনাদের কাছে কোনো সমাধান থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ। লিসেনার্স, আমার গল্পের মাধ্যমে আমি বারবার যে জিনিসটা উঠিয়ে আনতে চেয়েছি এর আগের এপিসোডে, তার আগেও কিছু এপিসোডে, আমাদের সন্তুষ্ট থাকতে শিখতে হবে। আমাদের যতটুকু আছে লোভের ঊর্ধ্বে গিয়ে ততটুকু নিয়ে আমাদের সুন্দর একটা পরিবার গড়ার চেষ্টা করতে হবে। যদি সেটা না করে আমরা লোভের বশবর্তী হই, অহংকারের বশবর্তী হই, আমাদের পতন অবশ্যম্ভাবী। আজকের ঘটনা এ পর্যন্তই। আপনারা